Hello students, hope you all are fine. You are now watching Lutfur's tutorial blog and our discussion will be on atoms and molecules of class 9 অর্থাৎ নবম শ্রেণীর পরমাণু এবং অণু চ্যাপ্টার বিষয়। আজকের আমাদের আলোচনায় থাকবে পদার্থ মানে কি, পদার্থ কি কি দ্বারা গঠিত হয়, পরমাণু মানে কি, অণু মানে কি, এগুলির সিম্বল বা চিহ্ন কি কি। চলুন আমরা দেখি। আমাদের চারিপাশে থাকা বালি, ইট, পাথর, কাপড়, গোল্ড, আয়রন, কাঠ ইত্যাদি সব কিছু যা দ্বারা গঠিত সেটা হচ্ছে পদার্থ বা ম্যাটার। দ্যাট ইজ সুগার, সল্ট, উড এটসেট্রা, অল দ্য ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ইন আওয়ার সারাউন্ডিং ইজ মেড আপ অফ ম্যাটার, যাকে এই ম্যাটারকে বাংলাতে পদার্থ বলা হয়। ইন্ডিয়ান ফিলোসোফার যার নাম ছিল মহর্ষি কনাদ, এই মহর্ষি কনাদ মানে ব্যাখ্যা করেছিলেন যে যদি আমরা পদার্থকে ভাঙতে থাকি, আরও ভাঙতে থাকি, সব শেষে কি হয়, আমরা একটি ক্ষুদ্রতম অংশ পেয়ে যাব। দ্যাট ইজ ইন্ডিয়ান ফিলোসোফার মহর্ষি কনাদ সেড ইফ উই গো অন ডিভাইডিং the matter we will get smaller and smaller particles of matter and ultimately we will get the smallest particle of matter and which cannot be further divided। অর্থাৎ এই আলটিমেটলি মানে সব শেষে পাওয়া যে অংশ সেটাকে আর বিভাজন করা যায় না। অ্যাকর্ডিং টু দিস ফিলসফি, Conrad was one of the first persons to propose that matter is made up of smallest particles called পরমাণু। পদার্থকে ভাঙতে ভাঙতে এত ছোট অংশ পাবো যে অংশ আর বিভাজন করা যাবে না, সেটার তিনি নাম দিয়েছিলেন পরমাণু। এবং তার পরবর্তীতে আরও একজন ফিলোসোফার যার নাম ছিল ডেমোক্রিটাস। এই ডেমোক্রিটাস কি করেছিলেন, তিনি নাম দিয়েছিলেন যে এই ম্যাটার বা পদার্থকে ভাঙতে ভাঙতে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তার নাম দিয়েছিলেন তিনি অ্যাটম। অ্যাটমসের অর্থ হলো আনকাটেবল, দ্যাট ইজ ইট ক্যানট বি ডিভাইডেড ফার্দার, অর্থাৎ আর কোনো এটাকে ডিভিশন বা বিভাজন করা যাবে না। তা আমরা বুঝতে পারলাম মহর্ষি কনাদ, যিনি ইন্ডিয়ান একজন দার্শনিক, তিনি নাম দিয়েছিলেন পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম দিয়েছিলেন পরমাণু। আর ডেমোক্রিটাস নামক অন্য একজন ফিলোসোফার বা দার্শনিক, তিনি নাম দিয়েছিলেন অ্যাটমস। অ্যাটম মানে হচ্ছে আনকাটেবল, ইট ক্যানট বি ফার্দার ডিভাইডেড। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্ড, আমরা যদি আরও একটু দেখি, আরেকজন ইন্ডিয়ান ফিলোসোফার, তার নাম হচ্ছে পাকুদা কেটায়ানামা। এই ফিলোসোফারের মতে, এই দার্শনিকের মতে কি হচ্ছে যে নর্মালি কি হয়, পদার্থগুলা নর্মালি পদার্থের মধ্যে থাকা কণিকাগুলা ফ্রি অবস্থায় থাকে না, এগুলি সবসময় কম্বিনেশন বা যৌগ আকারে থাকে। এবং তিনি এর নাম দিয়েছিলেন, এই যৌগ আকারে থাকা পদার্থের কণিকাগুলির নাম হচ্ছে মলিকুল অথবা অণু। দ্যাট ইজ দ্য কম্বাইন্ড ফর্ম অফ অ্যাটম আর কল্ড মলিকুলস। মলিকুলসের বাংলা মলিকুলের অর্থ হচ্ছে অণু। পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে পরমাণু বা অ্যাটম। দ্য স্মলেস্ট পার্ট অফ ম্যাটার ইজ অ্যাটম। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ জানলাম যে পদার্থ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার দ্বারা গঠিত যার নাম পরমাণু। অ্যাকচুয়ালি ম্যাটার ইজ মেড আপ অফ সাম স্মল পার্টিকলস হুইচ আর কল্ড অ্যাটমস। এবং এই জন্য আমরা জানবো রাসায়নিক সংযোগের সূত্রসমূহ। অর্থাৎ এই সূত্র থেকে আমরা কি করব, কনফার্ম হব, from which we can confirm the idea of atoms being the smallest particle। অর্থাৎ ইহা থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যে অ্যাটম হলো বা পরমাণু হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা। তো চলুন আমরা দেখি, আমরা দুইটা ল আছে এই রাসায়নিক সংযোগের। প্রথমটি হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভরের সংরক্ষণের সূত্র। আর দ্বিতীয়টি হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মানে স্থির অনুপাত সূত্র। তো আমরা দেখব যে প্রথম সূত্রটা মানে কি, ল অফ কনজারভেশন অফ মাস। ইট ওয়াজ প্রপোজড বাই এ সায়েন্টিস্ট কল ল্যাভোইসিয়ার ইন দ্য ইয়ার 1774 and according to him law of conservation of mass is পদার্থসমূহ রাসায়নিক বিক্রিয়ার সময় উৎপন্নও হয় না অথবা ধ্বংসও হয় না। দ্যাট ইজ ম্যাটার ইজ নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন। একটি রাসায়নিক বিক্রিয়া চলাকালীন সময়ে আমরা দেখব যে বিক্রিয়ার অংশগ্রহণকারী পদার্থ এবং বিক্রিয়া শেষে উৎপন্ন হওয়া পদার্থসমূহ কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মাস এই দিকেও তার ভর যা আছে ওই দিকেও তার ভর একই। তো আমরা যদি একটা উদাহরণ নেই তো আমরা কি দেখব, এখানে দেখুন ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যখন রাসায়নিক বিক্রিয়া
মানে আমরা তাপ দেই, বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়া ঘটার পর ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড হয় 56 গ্রাম 56 গ্রাম অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 44 গ্রাম। দ্যাট ইজ if we take 100 gram of calcium carbonate and then being heated, and it will give 56 gram of calcium oxide and 44 gram of carbon dioxide. If we go on calculation, আমরা যদি ক্যালকুলেশনে যাই তো কি দেখব, ক্যালসিয়াম কার্বনেট আছে, এখানে ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40 আর কার্বনের 12 এবং অক্সিজেনের একটি পরমাণু হচ্ছে 16 এবং তিনটি পরমাণু যেহেতু আছে এখানে হবে 40 প্লাস 12 প্লাস 3 16 যার 48, দ্যাট ইজ টোটাল হবে 100। যদি আমরা গ্রামে ধরি তাহলে এটা সেটা 100 গ্রাম হবে। এবং এইদিকে যেগুলি আমরা বিক্রিয়াজাত পদার্থ পেলাম বা প্রোডাক্ট পেলাম, সেই দিকে কি হচ্ছে, ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন 16, তার মানে 56 গ্রাম, এবং এইদিকে কার্বন ডাই অক্সাইডের মধ্যে হচ্ছে কার্বন 12 আর অক্সিজেন 2 16 যা 32, দ্যাট ইজ 44। এবং আমরা যদি কম্বাইন হিসেবে দুইটাকে নেই 56 প্লাস 44, দেন ইট উইল বিকাম 100 গ্রাম। দ্যাট ইজ আমরা এই সাইডে বিক্রিয়ক সাইডে আমরা দেখতে পাচ্ছি 100 গ্রাম এবং বিক্রিয়াজাত সাইডেও দেখতে পাচ্ছি 100 গ্রাম, অর্থাৎ দুই দিকে, বিক্রিয়ার ডান দিকে এবং বিক্রিয়ার বাম দিকে উভয় দিকে দেখা যায় বিক্রিয়া অংশগ্রহণকারী যা পদার্থ ছিল তাদের ভর একই রয়েছে গ্রাম। তো এই থেকে আমরা কি পেলাম যে during a chemical reaction the mass cannot be destroyed as well as cannot be created, that is neither created nor destroyed, অর্থাৎ দুই দিকেই কি আছে, ভর সমান থাকে, সেটাই হচ্ছে ভরের সংরক্ষণশীলতার সূত্র। এইবার আমরা দেখব ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, অর্থাৎ স্থির অনুপাত সূত্রটি কি। স্থির অনুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট, a chemical compound always consists of the same elements combined together in the same proportions by mass। আমরা যদি বাংলাতে বলি তো আমরা জানবো যে কোনো রাসায়নিক পদার্থে মৌলগুলি সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাতে থাকে। অর্থাৎ একটা রাসায়নিক যদি আমরা উদাহরণ হিসেবে নেই জল H2O, এখানে আমরা নিলাম ওয়াটার, জল আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং 2 পরমাণু যেহেতু আছে এখানে হবে 2, এবং এখানে অক্সিজেন আছে 16 পারমাণবিক ভর, তো সেটা হবে 16 এবং আমরা ক্যান্সেলেশন করলে 1:8। অর্থাৎ জল যে যৌগ আছে সেই যৌগে অংশগ্রহণকারী যে মৌল আছে হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের অনুপাত হচ্ছে 1:8। আমরা যদি আরও একটু বিশদভাবে নেই, যেমন 100 গ্রাম জলকে যদি আমরা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া যদি ভাঙি তখন আমরা কি পাবো যে 11 গ্রাম, অর্থাৎ 11 গ্রাম পাবো আমরা হাইড্রোজেন এবং 89 গ্রাম পাবো আমরা অক্সিজেন, এবং সেটাকে আমরা যদি রেশিও হিসেবে নেই তো দেখবো আবারও 1:8 হয়ে গেছে। অর্থাৎ ইহা থেকে প্রমাণিত হলো যে কোনো যৌগে অংশগ্রহণকারী মৌলগুলির সবসময় অনুপাত একই থাকে। এই জন্য বলা হচ্ছে যে কেমিক্যাল কম্পাউন্ড অলওয়েজ কনসিস্টস অফ দ্য সেম এলিমেন্টস কম্বাইন্ড টুগেদার ইন দ্য সেম প্রপোর্শন বাই মাস। এইবার আমরা আরেকটি উদাহরণ যদি নেই, আমরা অ্যামোনিয়ার কথা ধরি, অ্যামোনিয়া NH3। এই অ্যামোনিয়া যৌগে কি আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে। আমরা যদি দেখি তো নাইট্রোজেন কত আছে, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 এবং হাইড্রোজেনের 1 অর্থাৎ 3, অর্থাৎ অ্যামোনিয়া যৌগে সর্বদা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রেশিও বা অনুপাত থাকবে 14:3। ডিয়ার স্টুডেন্টস, টু এক্সপ্লেইন দ্য প্রপার্টিজ অফ ম্যাটার উই হ্যাভ টু ফলো ডাল্টনস অ্যাটমিক থিওরি। অর্থাৎ আমরা এই পদার্থের বিভিন্ন ধর্মসমূহ আমরা জানতে হলে আমরা ডেল্টনের পরমাণুবাদ সম্পর্কে জানতে হবে, এবং এই জন ডেল্টন নামক বিজ্ঞানী 1808 সনে পদার্থের বিভিন্ন ধর্ম সম্পর্কে ওনার কিছু মতবাদ বা পোস্টুলেটস প্রকাশ করেছিলেন, এবং আমরা দেখব সেগুলো কী ছিল। প্রথমে দেখতে পাচ্ছি আমরা অল দ্য ম্যাটার ইজ মেড আপ অফ ভেরি স্মল পার্টিকলস কল্ড অ্যাটম। ইতিমধ্যে আমরা জেনেছি সমস্ত পদার্থ অত্যন্ত ছোট ছোট কিছু কণিকার দ্বারা গঠিত, যাকে বলা হয় অ্যাটম। 2 নম্বর পোস্টুলেটস হচ্ছে অ্যাটমস ক্যানট বি ডিভাইডেড, অর্থাৎ আমরা ইতিমধ্যেই জেনেছি যে অ্যাটম বা পরমাণুগুলো হচ্ছে অবিভাজ্য কণা, পদার্থের অবিভাজ্য কণা হচ্ছে অ্যাটমস বা পরমাণু। 3 নম্বর পোস্টুলেটস হচ্ছে atoms can neither be created nor destroyed, অর্থাৎ during chemical reaction it cannot be destroyed as well as cannot be created। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু সমূহ ধ্বংসও হয় না আবার উদ্ভবও হয় না। তারপর আমরা দেখতে পাচ্ছি all the atoms of a given elements are identical having the same mass, size and chemical properties, অর্থাৎ কোনো মৌলের যত পরমাণু থাকে সেগুলি সব আইডেন্টিক্যাল থাকে,
স্বতন্ত্র থাকে, তাদের কি স্বতন্ত্রতা আছে, তাদের একই ধরনের মাস মানে ভর, তাদের আকার এবং রাসায়নিক যেগুলি আছে প্রপার্টিজ, রাসায়নিক ধর্ম একই থাকে। আবার আমরা দেখতে পাচ্ছি অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস, অর্থাৎ ভিন্ন পরমাণুর, ভিন্ন মৌলের পরমাণুসমূহের আকার এবং ভর আর তার রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। তাছাড়া আরও কিছু পস্টুলেট বা তার মতবাদ আছে, যেমন ডিউরিং কেমিক্যাল কম্বিনেশন অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস কম্বাইন ইন স্মল হোল নাম্বারস টু ফর্ম কম্পাউন্ড, অর্থাৎ সবসময় হোল নাম্বার বা পূর্ণ সংখ্যায়, ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় কি হয়, সংযোজিত হয়ে যৌগ গঠন করে পরমাণুগুলো। তাছাড়া আরেকটি পস্টুলেট হচ্ছে অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্টস ক্যান কম্বাইন ইন মোর দেন ওয়ান রেশিও টু ফর্ম মোর দেন ওয়ান কম্পাউন্ড, অর্থাৎ একের পর ভিন্ন অনুপাতে একই মৌলের পরমাণুসমূহ কী করে যৌগ গঠনে অংশগ্রহণ করে, ফলে ভিন্ন ধরনের যৌগ গঠিত হয়। এবার আমরা ডেল্টনের পরমাণু মতবাদ আমরা যদি রিভিউ করি, তাহলে আমরা দেখব যে তার মধ্যে লেখা অনেক কিছু আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু পস্টুলেটস হচ্ছে, যেমন পদার্থ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার দ্বারা গঠিত, তাদের নাম হচ্ছে অ্যাটম বা পরমাণু। তাছাড়া আমরা দেখি এই অ্যাটম বা পরমাণুগুলি অবিভাজ্য, আনডিভাইডেড। তাছাড়া আমরা দেখি অ্যাটমস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, অর্থাৎ পরমাণুগুলি উৎপন্ন করা যায় না, ধ্বংসও করা যায় না। তাছাড়া দেখা যায় কোনো যৌগে পরমাণুগুলি সবসময় নির্দিষ্ট অনুপাতে থাকে। আমরা দেখি একই ধরনের, এইভাবে আমরা দেখতে পাই। এখন আমরা দেখব যে সলিড স্টেটে কণিকাগুলি, সলিড স্টেট বা কঠিন অবস্থায় যদি থাকে কোনো পদার্থ, তার মধ্যে কণিকাগুলি কীভাবে থাকে, এইভাবে একদম টাইটলি প্যাকড অবস্থায় থাকে। আর যদি লিকুইড স্টেট বা জলীয় অবস্থায় যদি কোনো পদার্থ থাকে, তার মধ্যে পরমাণুগুলি এইভাবে থাকে, একটু গ্যাপ থাকবে। আর গ্যাসীয় অবস্থায় এই অবস্থায় থাকে, অর্থাৎ দূরে দূরে একটি পরমাণু থেকে আর একটু পরমাণুর অবস্থান থাকে। আমরা ড্রব্যাক সম্পর্কে জানবো যে এই ডেল্টনের পরমাণু মতবাদের কি ত্রুটি ছিল। একটা অন্যতম গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল, তিনি বলেছিলেন যে অ্যাটমস আর ইনডিভাইজেবল, অর্থাৎ পরমাণুগুলি অবিভাজিত অংশ। বাট নাও উই নো দ্যাট আন্ডার স্পেশাল সার্কামস্টেন্সেস হোয়াট হ্যাপেন, অ্যাটমস ক্যান বি ফার্দার ডিভাইডেড ইন্টু still smaller particles, those are called electron, proton and neutron। অর্থাৎ বিশেষ অবস্থায় পরমাণুগুলি পুনরায় বিভাজিত হয় এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তার মানে একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। আমরা নতুন একটি অ্যাটম বা পরমাণু সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। Atoms are the smallest particle of an element that can take part in a chemical reaction। আর atoms are very very reactive, মানে খুবই সক্রিয়, যেগুলো কি করে, এই জন্য আমরা এদেরকে ফ্রি অবস্থায় দেখতে পাই না। ডিউ টু দ্য ভেরি অ্যাক্টিভ ইন নেচার, অ্যাটমস ক্যানট এক্সিস্ট ইন ফ্রি স্টেট, অর্থাৎ মুক্ত অবস্থায় অ্যাটম বা পরমাণুগুলিকে পাওয়া যায় না। যে পরমাণুর আকার কত হতে পারে, পরমাণুর আকার এত ছোট যে আমরা কল্পনাও করতে পারি না। দে আর ভেরি ভেরি স্মল ইন সাইজ। দ্য সাইজ অফ অ্যান অ্যাটম ইজ ইন্ডিকেটেড বাই ইটস রেডিয়াস, that is which is called atomic radius and it is measured by nanometer। অর্থাৎ এর পরমাণুর আকারসমূহ ইহার পারমাণবিক ব্যাসার্ধ সাহায্যে মাপ নেওয়া হয় এবং ইহা সাধারণত ন্যানোমিটারে প্রকাশ করা হয়। আমরা যদি দেখি যে 1 ন্যানোমিটার মানে কি, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 মিটারকে 100 কোটি ভাগ করে 1 মিটার যা মাপ হবে সেটা হবে 1 ন্যানোমিটার। দ্যাট ইজ, আমরা এখানে 1 দিয়ে 9টা শূন্য আছে, এই জন্য লিখলাম 10⁻⁹। আবার এটা উপরে গেলে 10⁻⁹। তার মানে হচ্ছে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার। সো উই হ্যাভ সিন দ্যাট 1 ন্যানোমিটার ইজ এ ভেরি স্মল ইউনিট অফ মেজারমেন্ট অফ দ্য atomic radius of an atom, and where we will find that 1 nanometer equal to 10⁻⁹ মিটার। হচ্ছে ছোট পরমাণুর নাম কি হতে পারে? ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে হাইড্রোজেন অ্যাটম ইজ দ্য স্মলেস্ট অ্যাটম অফ অল। যত পরমাণু আছে তার মধ্যে সবচেয়ে ছোট পরমাণু, মৌলের পরমাণুর নাম হচ্ছে হাইড্রোজেন। এবং এই হাইড্রোজেনের অ্যাটমিক রেডিয়াস কত, সেটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক রেডিয়াস উইল বি ইকুয়াল টু 0.037 ন্যানোমিটার। অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর আকার হচ্ছে 0.037 ন্যানোমিটার। এবারে আমরা দেখতে পাচ্ছি যে
হাইড্রোজেন হলো সবচেয়ে ছোট পরমাণু এবং তার আকার হলো 0.037 ন্যানোমিটার। যদি মিটারে নেই তাহলে এখানে 10টা জিরো আসবে এবং তারপর 37 মিটার হবে। এবার আমরা অক্সিজেন পরমাণুর যদি আকার দেখি সেখানে হবে 0.073 ন্যানোমিটার। ক্লোরিনের হচ্ছে 0.099 ন্যানোমিটার, কার্বনের হচ্ছে 0.077 ন্যানোমিটার, নাইট্রোজেনের হচ্ছে 0.074। এবার আমরা দেখব অ্যাটম কত ছোট, এগুলিকে খালি চোখে দেখা যায়? খালি চোখে দেখার প্রশ্নই আসে না। এইগুলিকে আমরা সাধারণ মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখতে পাই না। অতি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য অ্যাটম বা পরমাণু দেখা সম্ভব নয়। এগুলিকে শুধুমাত্র দেখা যায় আন্ডার স্টেম, দ্যাট ইজ স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। ইহার সাহায্যে কম্পিউটারের পর্দায় এগুলি একটা অণুর আমরা ইমেজ মানে দেখতে পাই, অর্থাৎ তার একটা ছবি দেখতে পাই এবং সেই ছবির মধ্যে পরমাণুর আকার বা পরমাণুগুলিকে আমরা দেখা সম্ভব হয়। এবার আমরা দেখব সিম্বলস অফ এলিমেন্টস, অর্থাৎ মৌলের চিহ্নসমূহ সেগুলি কি। চিহ্ন মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি করি, এ সিম্বল ইজ এ থিং হুইচ রিপ্রেজেন্টস অর স্ট্যান্ডস ফর সামথিং এলস। অর্থাৎ একটা চিহ্ন হচ্ছে কোনো কিছুর পরিবর্তে আমরা যা ব্যবহার করি বা কোনো কিছু বোঝানোর জন্য যা ব্যবহার করি তা হচ্ছে সিম্বল বা চিহ্ন। এবং ইন কেমিস্ট্রি সিম্বল অফ এলিমেন্ট মানে হচ্ছে সিম্বলস অফ দ্য অ্যাটমস অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ পরমাণু সিম্বলস অফ এলিমেন্ট হচ্ছে সিম্বলস অফ দ্য অ্যাটম অফ দ্য এলিমেন্ট। যে মৌলের আমরা চিহ্ন লিখতে যাচ্ছি সেটার পরমাণুর সিম্বল হচ্ছে সিম্বল অফ এলিমেন্ট। যদি কোনো মৌলের চিহ্ন আমরা বলি তাহলে আমরা বুঝবো যে ওই মৌলের পরমাণুর চিহ্ন, অর্থাৎ মৌলের চিহ্ন এবং পরমাণুর চিহ্ন। মৌলের চিহ্ন বললে পরমাণুর চিহ্নকে বলা হয়। জন ডেল্টন ওয়াজ দ্য ফার্স্ট পারসন অ্যাকচুয়ালি টু ইউজ দ্য সিম্বলস টু রিপ্রেজেন্ট এলিমেন্টস ইন এ শর্ট ওয়ে, অর্থাৎ খুব সংক্ষিপ্তভাবে মৌলগুলিকে প্রকাশ করার জন্য ডেল্টন ছিলেন প্রথম ব্যক্তি যিনি চিহ্নের ব্যবহার করেছিলেন। এবং তার চিহ্নগুলি আমরা যদি দেখি তো দেখবো যে এইভাবে ছিল। যেমন হাইড্রোজেন তিনি এই চিহ্নটি দিয়েছিলেন, সার্কেল এবং মধ্যখানে একটি ডট দিয়েছিলেন। অক্সিজেন এইভাবে একটি সার্কেল দিয়েছিলেন। সালফার এইভাবে একটি প্লাস চিহ্ন দিয়েছিলেন সার্কেলের মধ্যে। কার্বন পুরো ডার্ক ছিল সার্কেলটি। ফসফরাস মধ্যখানে এইভাবে উল্টা ওয়াই দিয়েছিলেন এবং প্ল্যাটিনাম এইভাবে পি দিয়েছিলেন সার্কেলের মধ্যে। এবং এইভাবে আরও ছিল ওনার, যেমন যখন আয়রন লিখেছিলেন তখন আয়রনের সিম্বল এইভাবে দিয়েছিলেন, মধ্যখানে আই লিখে দিয়েছিলেন, সার্কেলের মধ্যখানে আই লিখে দিয়েছিলেন। কপার তিনি যখন করেছিলেন কপারের এইভাবে মধ্যখানে সি দিয়েছিলেন। উনি যখন লেড করেছিলেন, চিহ্নিত করেছিলেন, লেডের চিহ্ন এল দিয়েছিলেন। তো এইভাবে জন ডেল্টন কি করতেন, তিনি প্রথম মৌলসমূহকে শর্ট ওয়েতে প্রকাশ করার জন্য এইভাবে এই চিহ্নগুলি তিনি ব্যবহার করেছিলেন। ডেল্টনের যেগুলি সিম্বল বা চিহ্ন যেগুলি তিনি ব্যবহার করেছিলেন, দিস ওয়ার ভেরি ভেরি ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন ছিল আঁকার ক্ষেত্রে অথবা বোঝার ক্ষেত্রে, মানে এগুলি ইনকনভিনিয়েন্ট ছিল, যে ব্যবহারের ক্ষেত্রে ইনকনভিনিয়েন্ট ছিল, মানে এগুলো অত স্বাচ্ছন্দ্য ছিল না ব্যবহারের ক্ষেত্রে। তাছাড়া এগুলো আঁকা অত্যন্ত কঠিন ছিল। তারপর কি হলো, এই জন ডেল্টনের সিম্বলগুলো চেঞ্জ হয়ে গেল। কে করেছিলেন, একজন বিজ্ঞানী, তার নাম জে বার্জেলিয়াস। এই জে বার্জেলিয়াস নামক বিজ্ঞানী কি করেছিলেন, তিনি প্রথম একটা প্রপোজাল দিয়েছিলেন, একটা প্রস্তাব দিয়েছিলেন যে সিম্বলগুলো কি হবে, তার নামের প্রথম অক্ষর হবে অথবা প্রথম অক্ষর এবং অন্য যে কোনো একটি অক্ষর হবে সিম্বল বা চিহ্ন লিখতে গিয়ে। এবং তার এই যে আইডিয়া, তার আইডিয়া মতে মডার্ন সিম্বল অফ এলিমেন্টসগুলি কি হয়েছে, রেডি হয়েছে। এবং আজকাল কি হয়েছে, সিম্বল অফ এলিমেন্ট বললে, কোনো মৌলের চিহ্ন বললে কি হয়, প্রথম অক্ষর নতুবা প্রথম অক্ষর এবং অন্য একটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আধুনিক যে সিম্বল বা চিহ্ন মৌলসমূহের কীভাবে লেখা হয়। যেমন নামের প্রথম অক্ষর, হাইড্রোজেন একটা মৌল আছে, হাইড্রোজেনের এইচ এখানে আছে, অক্সিজেনের ও, ইউজড ফার্স্ট লেটার, অর্থাৎ প্রথম অক্ষর দ্বারা আমরা তার চিহ্ন প্রকাশ করে নিচ্ছি। কিন্তু দেখা গেছে এমন ধরনের কিছু মৌল আছে যেগুলির নাম একই লেটার দিয়ে আরম্ভ হয়েছে। এদের ক্ষেত্রে কি ফলো করা হয়, যেমন আমরা দেখতে পাচ্ছি কার্বনের এখানে প্রথম কার্বনের যেটা আছে ফার্স্ট লেটার দিয়ে তার সিম্বল বা চিহ্ন লিখে নিলাম। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, দেখুন সিএ, ক্যালসিয়াম আমরা লিখেছি সিএ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেটার, প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর দ্বারা ক্যালসিয়াম। তারপর আমরা ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিনের প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর সিএল, এই দেখুন ফার্স্ট অ্যান্ড থার্ড লেটার। আবার কপারের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কপারের ল্যাটিন শব্দ কিউপ্রিয়ামের প্রথম দুই অক্ষর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেটার দ্বারা কপারের চিহ্ন লেখা হয়েছে। অর্থাৎ কখনো কখনো ইংরেজি নামের প্রথম অক্ষর
অথবা প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর অথবা প্রথম অক্ষর তৃতীয় অক্ষর অথবা ল্যাটিন নামের প্রথম দুই অক্ষর দ্বারা আমরা চিহ্ন আমরা লিখে নিয়েছি। এইবার আমরা আর চিহ্ন লেখার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেমন প্রথম অক্ষর যেটা লিখবো সেটা সব সময় আমরা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যেমন এখানে সি ক্যাপিটাল আছে, এখানে সি ক্যাপিটাল, এর পরের অক্ষর যা লিখবো সেটা হচ্ছে স্মল লেটার লিখতে। যেমন আমরা কিউপ্রিয়ামের সি ক্যাপিটাল, ইউ ছোটো হাতের স্মল লেটার, ক্লোরিনের সি ক্যাপিটাল, এল স্মল, ক্যালসিয়ামের সি ক্যাপিটাল, এ স্মল। অর্থাৎ প্রথম অক্ষর বা লেটার সবসময় ক্যাপিটাল লেটার এবং সেকেন্ড যেটা লেটার লিখবো সেটা হবে স্মল লেটার। এবার আমরা দেখব যে ল্যাটিন কিছু শব্দ আছে, সেই শব্দগুলি থেকে আমরা কিভাবে কিছু মৌলের সিম্বল নেওয়া হয়েছে এবং সেগুলি আমরা এইবার দেখছি। কিছু মৌল আছে যাদের ল্যাটিন নাম থেকে সিম্বল বা চিহ্ন নেওয়া হয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট ছাত্রছাত্রীদের জন্য, কেননা এগুলো অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায় যে এটা চিহ্ন কিভাবে হলো বা কি হতে পারে। যেমন সোডিয়াম আছে, আমরা সাধারণত বুঝি যে সোডিয়াম হলে হয়তো SO হয়ে যাবে, কিন্তু না, সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na এবং সেটা ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে এসছে। প্রথম দুটি মানে অক্ষর মিলে এই সোডিয়ামের চিহ্ন গঠিত হয়েছে, Na, নেট্রিয়াম, সোডিয়ামের ল্যাটিন শব্দ, ল্যাটিন নাম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম এবং সেখান থেকে চিহ্ন নেওয়া, চিহ্ন কে, ক্যালিয়াম শব্দ থেকে এসছে কে। আয়রনের চিহ্ন Fe, এই ফেরাম হচ্ছে আয়রনের ল্যাটিন নাম এবং সেটার থেকে শব্দ এসছে চিহ্ন ফেরাম, Fe। তারপর আমরা কপার যদি আগেই বলেছি কিউপ্রাম থেকে এসছে সিলভার, আর্জেন্টাম, AR, সিলভারের এ এবং জি প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর দ্বারা গঠিত হয়েছে চিহ্ন। সিলভারের চিহ্ন হচ্ছে আর্জেন্টাম, AG। এখন আমরা যদি গোল্ডের ক্ষেত্রে দেখি, সেটার নাম হচ্ছে ল্যাটিন নাম ওরাম এবং সেখান থেকে এসছে AU। আমরা মার্কারি, বহুল প্রচলিত একটি ধাতু যেটা তরল অবস্থায় থাকে, লিকুইড, তার যেটা নাম হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাজাইরাম। সেই হাইড্রাজাইরামের H এবং G এই দুটি অক্ষর মিলে Hg গঠিত। লেডের হচ্ছে প্লাম্বাম, প্লাম্বামের P এবং B এই দুইটা অক্ষর মিলে PB গঠিত হয়েছে। এবং টিন যেটা আছে তার স্টেনাম, তার নাম ল্যাটিন নাম, এবং S আর N মিলে চিহ্ন SN হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে চিহ্ন যা আছে, চিহ্ন সাধারণত ইংলিশ নাম থেকেও নেওয়া হয় এবং এই ল্যাটিন নাম থেকেও নেওয়া হয় মৌলের। এবং সাধারণত কি হয়, চিহ্নটাকে দুই অক্ষর দ্বারা লেখা থাকে। প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে, দ্বিতীয় অক্ষর হতে হবে স্মল লেটার। এবং আমরা কিছু কিছু মৌল আছে, এইসব মৌলের নাম সরাসরি ইংরেজি থেকে নেওয়া হয় না, ল্যাটিন থেকে নেওয়া হয়, এগুলো আমরা জানলাম।